দেখুন, আজ আমি আপনাদের সামনে একটি কথা খুব পরিষ্কার করে বলতে চাই। আপনারা কি জানেন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে মানুষগুলো রাজনীতির নামে আপনার আমার ভবিষ্যৎ নিয়ে খেলছে, তাদের গড় বয়স কত? 70-80, কেউ কেউ তো 90 ছুঁই ছুঁই। আমি শামীম, আর আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা সত্য শেয়ার করব, যেটা হয়তো আপনার মনে অনেক প্রশ্ন তুলবে, হয়তো আপনাকে অস্বস্তিতে ফেলবে, কিন্তু যেটা না বললে আমাদের দেশের, আমাদের রাজ্যের কোনো ভবিষ্যৎ নেই। প্রশ্ন হচ্ছে, যে দেশে 65% মানুষের বয়স 35 এর নিচে, সেই দেশে রাজনীতি চলছে 70-80 বছর বয়সীদের হাতে, যারা আজকের ডিজিটাল যুগ, ইন্টারনেট, এআই, স্টার্টআপ কালচার কিছুই বোঝেন না। তারা কিভাবে আমাদের ভবিষ্যৎ ঠিক করবেন? আর সবচেয়ে বড় কথা, কেন আমাদের শিক্ষিত, মেধাবী, সৎ তরুণরা রাজনীতি থেকে দূরে থাকছে? কেন রাজনীতি মানেই আজ মস্তানি, চাঁদাবাজি, দুর্নীতি হয়ে গিয়েছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সিস্টেম কাজ করছে, কারা লাভবান হচ্ছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিভাবে আমরা এই পরিবর্তনের অংশ হতে পারি। তো চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি যখন বলছি আমাদের রাজনীতিতে সমস্যা আছে, তখন আমি হাওয়া হাওয়া কথা বলছি না। চলুন কিছু ফ্যাক্টস দেখে আসি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রধান 3-4টা দল আছে, আর এই দলগুলোর নেতৃত্ব কাদের হাতে? এমন মানুষদের হাতে যাদের অনেকেই 40-50 বছর ধরে রাজনীতি করছেন। একই মুখ, একই স্টাইল, একই পলিটিক্স। আর তাদের চারপাশে কারা? স্থানীয় পর্যায়ে তাকালে আপনি কি দেখবেন? টেন্ডারবাজ, যারা সরকারি প্রজেক্টের টাকা মেরে খায়। চাঁদাবাজ, যারা দোকানদার থেকে শুরু করে ব্যবসায়ী সবার কাছে চাঁদা তোলে। মাস্তান, যারা জোর করে জমি দখল করে বিরোধীদের মারধর করে। দুর্নীতিবাজ, যারা সরকারি স্কিমের টাকা, রেশন সব কিছুতেই কমিশন নেয়। এটা কি আমাদের বানানো কথা? না, এটা আমি রোজ দেখছি। একটা উদাহরণ দিই। একটা সরকারি স্কুল তৈরি হবে, বাজেট 10 কোটি টাকা। এই টাকা কোথায় যাবে? 2 কোটি টাকা যাবে নেতার পকেটে কমিশন হিসেবে, 1.5 কোটি টাকা যাবে আমলাদের পকেটে, 1 কোটি টাকা যায় ঠিকাদারদের অবৈধ মুনাফা হিসেবে, আর বাকি 5.5 কোটি টাকা দিয়ে কাজ হয়। ফলাফল, স্কুলের বিল্ডিং দুর্বল, বৃষ্টিতে পানি পড়ছে, 5 বছরের ভেঙে পড়ার উপক্রম, আর আমাদের বাচ্চারা সেই স্কুলে পড়ছে। এটাই চলছে রাস্তা, হাসপাতাল, সেতু সব জায়গাতে। কারণ খুব সিম্পল, এই দুর্নীতিবাজ মাস্তানরা একটা নেটওয়ার্ক তৈরি করে রেখেছে। তারা একে অপরকে প্রোটেক্ট করে। টেন্ডারবাজ নেতাকে টাকা দেয়, নেতা তাকে প্রোটেকশন দেয়। পুলিশকে নির্দেশ দেওয়া হয় চুপ থাকতে, যে কেউ প্রতিবাদ করে তাকে কিনে নেওয়া হয় অথবা শেষ করে দেওয়া হয়। এই সিস্টেম এত শক্তিশালী যে একজন সৎ মানুষ এই সিস্টেমে ঢুকলে হয় সে দুর্নীতিবাজ হয়ে যায়, নয়তো বের হয়ে যেতে বাধ্য হয়। আর সবচেয়ে দুঃখের কথা, এই সিস্টেমে ইয়াং জেনারেশনের জন্য কোনো জায়গা নেই। এবার আসি মূল প্রশ্নে। আমাদের তরুণরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, মেডিকেল পড়ছে, এমবিএ করছে, তারা কেন রাজনীতিতে আসছে না? আমাদের সমাজে রাজনীতি মানেই এখন একটা খারাপ জিনিস। আপনার ছেলে যদি বলে, বাবা আমি রাজনীতি করতে চাই, আপনি কি বলবেন? বেশিরভাগই বাবা মা বলবে, পাগল হয়ে গিয়েছিস, তুই ভালো রেজাল্ট করেছিস, ভালো চাকরি পাবি, সেটা ছেড়ে রাজনীতি? রাজনীতি মানে তো মাস্তানি, গুন্ডামি। এই যে মানসিকতা, এটা কিভাবে এলো? কারণ গত 40-50 বছরে রাজনীতি মানে শুধু ক্ষমতা, পয়সা, দুর্নীতি হয়ে গিয়েছে। সৎ রাজনীতি, সেবার রাজনীতি, এগুলো এখন রূপকথার গল্প। ধরুন একজন তরুণ 25 থেকে 30 বছর বয়স, এমবিএ করছে, ভালো চাকরি ছেড়ে রাজনীতিতে আসতে চায়। সে কোথা থেকে শুরু করবে? সে যদি কোনো দলে যোগ দেয়, তাকে কি করতে হবে জানেন? প্রথমে 5 থেকে 7 বছর শুধু পোস্টার লাগাতে হবে, মিছিলে স্লোগান দিতে হবে,
নেতার গাড়ির পেছনে পেছনে হাঁটতে হবে, বড় নেতাদের জুতো পালিশ করতে হবে। আর কোনো সিদ্ধান্ত, তার মতামত জিরো। একজন শিক্ষিত তরুণ এই অপমান সহ করবে না, কারণ তার তো ভালো চাকরি করার অপশান আছে, নিজের ব্যবসা করার অপশান রয়েছে। রাজনীতিতে প্রথম 10-15 বছর কোনো আয় নেই, আপনাকে নিজের পকেট থেকে খরচ করতে হবে। একজন তরুণের যদি পারিবারিক দায়িত্ব থাকে, বাবা মায়ের চিকিৎসা করতে হয়, ছোট ভাই বোনকে পড়াতে হয়, সে কিভাবে রাজনীতি করবে? আর যারা ধনী পরিবারের, তাদের কেন রাজনীতিতে আসতে হবে? তারা তো ব্যবসা করেই ভালো আছে। রাজনীতিতে মানে এখন ফিজিক্যাল ডেঞ্জার। আপনি যদি সৎভাবে রাজনীতি করতে চান, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চান, আপনার জীবন ঝুঁকিতে পড়বে। কতজন সৎ নেতাকে খুন করা হয়েছে শুধু সেই কারণেই যে তারা সত্য বলেছিল। একজন তরুণ এই ঝুঁকি নেবে কেন? চাকরি ব্যবসায় একটা সিকিউরিটি আছে, পরিশ্রম করলে ফলাফল পাবেন, কিন্তু রাজনীতিতে কোনো গ্যারান্টি নেই। আপনি 20 বছর পরিশ্রম করলেন কিন্তু নির্বাচনে হেরে গেলেন, এখন কি করবেন? 45-50 বছর বয়সে নতুন করে চাকরি খুঁজবেন? এই অনিশ্চয়তা কেউ নিতে চায় না। ফলে কি হচ্ছে? যাদের অন্য কোনো অপশন নেই, যারা মাস্তানি ছাড়া আর কিছুই জানে না, যাদের সততার প্রশ্ন আছে, শুধু তারাই রাজনীতিতে আসছে। আর মেধাবী সৎ দেশপ্রেমিক তরুণরা, তারা বাইরে থেকে শুধু হতাশ হয়ে দেখছে। এটা কি আমাদের দেশের জন্য ভালো? একদমই না। এবার আসুন দেখি, এই যে দুর্নীতিবাজ বয়স্ক অদক্ষ নেতারা রাজনীতি করছে, এর দাম আমরা কিভাবে দিই? পশ্চিমবঙ্গে একসময় ভারতের অন্যতম উন্নত রাজ্য ছিল। কলকাতা ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম শহর, ইন্ডাস্ট্রি হাব। আজ পশ্চিমবঙ্গ কোথায়? মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, এমনকি কর্ণাটক সবাই আমাদের ছাড়িয়ে গিয়েছে। শিল্প বন্ধ হয়ে গেছে, নতুন ইন্ডাস্ট্রি আসছে না, বিদেশি বিনিয়োগ প্রায় নেই বললেই চলে। কেন? কারণ বিনিয়োগকারীরা জানে এখানে আসলে চাঁদা দিতে হবে, ঘুষ দিতে হবে, দুর্নীতিবাজদের খাওয়াতে হবে, তাই তারা অন্য রাজ্যে যাচ্ছে। আমাদের তরুণরা কি করছে? ইঞ্জিনিয়ারিং পাশ করে ডেলিভারি বয় হচ্ছে, এমবিএ করে কল সেন্টারে কাজ করছে, মেডিকেল পাশ করে অন্য রাজ্য চলে যাচ্ছে। কেন? কারণ এখানে ভালো চাকরি নেই, শিল্প নেই, ইন্ডাস্ট্রি নেই। আর সরকারি চাকরি, সেখানে তো আরও বড় দুর্নীতি। সৎভাবে পরীক্ষা দিতে চাকরি পাওয়া প্রায় অসম্ভব, টাকা ছাড়া চাকরি নেই। আমাদের সরকারি স্কুল কলেজের দশা কি? টিচাররা ক্লাস নেন না, প্রাইভেট পড়ান, পরিকাঠামো ভাঙাচোরা, কপি ফাঁস, প্রশ্নপত্র ফাঁস নিয়মিত ঘটনা। ফলে যাদের টাকা আছে তারা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, আর গরিবের ছেলেরা কোথায় যাচ্ছে? তারা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি হাসপাতালে একবারে গেছেন? ডাক্তার নেই, থাকলেও ঠিকমতো দেখেন না, ঔষধ নেই, সিরিঞ্জ নেই, বেড নেই, রোগীরা মেঝেতে শুয়ে আছে। আর প্রাইভেট হাসপাতাল, সেখানে চড়া দাম। একটা অপারেশনের মধ্যবিত্ত পরিবার নিঃস্ব হয়ে যায়। ধর্ষণ বাড়ছে, চুরি ডাকাতি বাড়ছে, মাদকের ব্যবসা বাড়ছে। কেন? কারণ অপরাধীরা জানে তাদের পিছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে, পুলিশও অসহায়। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মানসিক। মানুষ ভাবছে আর কিছু হবে না, এভাবেই চলবে। আশা হারিয়ে ফেলেছে মানুষ। আর যখন একটা জাতি আশা হারায়, তখন সেই জাতির উন্নতি থেমে যায়। এটা আমাদের আজকের বাস্তবতা। এবার দেখুন, আমি কেন মনে করি তরুণ প্রজন্মকেই রাজনীতিতে আসতে হবে। তরুণরা আজকের বাস্তবতা বোঝে। যে নেতা 70-80 বছর বয়সী, তিনি আজকের যুগে বোঝেন না। তিনি জানেন না ডিজিটাল ইন্ডিয়া মানে কি। তিনি জানেন না এআই কিভাবে চাকরি বাজার বদলে দিচ্ছে। তিনি জানেন না স্টার্ট আপ কালচার, ই কমার্স, ফ্রিল্যান্সিং কি জিনিস। ফলে তিনি আজকের সমস্যার সমাধান দিতে পারছেন না। কিন্তু একজন 25 থেকে 35 বছরের তরুণ নেতা, সে এই যুগে বড় হয়েছে। সে জানে তরুণদের কি সমস্যা, সে জানে কিভাবে টেকনোলজি ব্যবহার করে সমাধান দেওয়া যায়। তরুণরা সৎ ও দুর্নীতিমুক্ত। দেখুন, যে মানুষ 50 বছর ধরে দুর্নীতি করছে, তাকে দিয়ে দুর্নীতিমুক্ত রাজনীতি আশা করা বোকামি। কিন্তু তরুণরা, তারা এখনো আদর্শবাদী। তারা বিশ্বাস করে সৎভাবে রাজনীতি করা যায়। হ্যাঁ, সব তরুণ সৎ নয়,
কিন্তু দুর্নীতির সাথে কম্প্রোমাইজ না করার মানসিকতা তরুণদের মধ্যেই বেশি। তরুণরা শিক্ষিত এবং দক্ষ। আজকের তরুণরা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, MBA, ল নানা বিষয়ে পড়াশোনা করেছে। রাজনীতিতে এই দক্ষতার দরকার। অর্থনীতি বুঝতে হবে, আইন বুঝতে হবে, প্রশাসন চালাতে হবে, টেকনোলজি ব্যবহার করতে হবে। এগুলো শিক্ষিত তরুণরাই ভালো পারে। রাজনীতিতে কাজ করতে হয় দ্রুত। একজন বয়স্ক নেতা দিনে 2 থেকে 3 ঘন্টা কাজ করেন, কিন্তু একজন তরুণ নেতা 18 ঘন্টা কাজ করতে পারে। দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, মাঠে থাকতে হয়, মানুষের সাথে যুক্ত হতে হয়। এসব তরুণরাই ভালো করে। তরুণরা ভবিষ্যৎ নিয়ে ভাবে। একজন 70 বছরের নেতা ভাবেন পরের 5-10 বছর নিয়ে, কিন্তু একজন 30 বছরের নেতা তিনি ভাবেন পরের 30-40 বছর নিয়ে। কারণ এই 30-40 বছর তাকেই এই দেশে বাঁচতে হবে। তাই টেকসই উন্নয়ন, পরিবেশ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য এগুলো নিয়ে তরুণরাই বেশি সিরিয়াস থাকে। দেখুন বিশ্বে কি হচ্ছে। ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো 39 বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছিলেন। নিউজিল্যান্ডের জাসিন্ডা 37 বছর বয়সে প্রধানমন্ত্রী হন। ফিনল্যান্ড সান্না মারিন 34 বছর বয়সে প্রধানমন্ত্রী হন। আয়ারল্যান্ডের লিও ভারাদকর 38 বছর বয়সে প্রধানমন্ত্রী হন। এরা সবাই তরুণ বয়সে দায়িত্ব নিয়ে দেশ চালাচ্ছেন, আর দারুণভাবে চালাচ্ছেন। আমরা কেন পারবো না? পুরানো নেতারা পুরানো পদ্ধতিতে চলেন, তারা পরিবর্তন চান না, কারণ পুরানো সিস্টেমেই তারা লাভবান। কিন্তু তরুণরা তারা স্ট্যাটাস ভাঙতে চায়, তারা নতুন উপায়ে সমস্যার সমাধান খোঁজে। রাজনীতিতে নতুন চিন্তাভাবনা দরকার। আমরা যদি আগামী 10-20 বছর ধরে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে ইয়াং জেনারেশনকে রাজনীতির নেতৃত্বে আনতে হবে। অন্য কোনো পথ নেই। এতক্ষণ সমস্যা নিয়ে কথা বললাম, এবার দেখি সমাধান কি। প্রথমেই আমাদের মানসিকতা বদলাতে হবে। রাজনীতি খারাপ জিনিস নয়, রাজনীতি হচ্ছে দেশ সেবার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আপনি ডক্টর হয়ে জীবনে হয়তো 10,000 মানুষকে সেবা করতে পারবেন, কিন্তু একজন সৎ রাজনীতিবিদ লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিতে পারে। এই রাজনীতিকে সম্মানের চোখে দেখতে হবে। পড়াশোনা করছো, ভালো রেজাল্ট করছো, তোমাদের রাজনীতিতে আসতে হবে না। আমি বলছি না আজই চাকরি ছেড়ে দাও, কিন্তু রাজনীতি নিয়ে পড়াশোনা করো। রাজনীতিক বই পড়ো, সংবিধান বোঝো, অর্থনীতি, ইতিহাস পড়ো, সামাজিক সমস্যা নিয়ে ভাবো, নিজেকে প্রস্তুত করো। রাজনীতিতে আসার মানে এই নয় যে আপনাকে আজই কোনো দলে যোগ দিতে হবে। ছোট ছোট কাজ দিয়ে শুরু করো। এলাকার সমস্যা চিহ্নিত করো। আপনার এলাকায় কি সমস্যা? রাস্তা নেই, জল নেই, স্ট্রিট লাইট নেই, সেগুলি সমাধান করার চেষ্টা করো। মানুষকে সংগঠিত করুন। 10-20 জন তরুণকে নিয়ে একটা গ্রুপ করুন, একসাথে কাজ করুন, সমাধান খুঁজুন। প্রশাসনের কাছে যান, আবেদন করুন, চাপ দিন, স্বচ্ছতা রাখুন, যা করছেন তা মানুষকে দেখান, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। এভাবে ধীরে ধীরে আপনার একটা ভিত্তি তৈরি হবে। পুরানো দলগুলোতে তরুণদের জায়গা দিচ্ছে না, তাহলে নতুন সংগঠন তৈরি করুন। কিন্তু মনে রাখবেন, এটা একা সম্ভব নয়। অনেক তরুণকে একসাথে আনতে হবে। এই যে নতুন দল থাকবে, তার মূলনীতি তৈরি করতে হবে। সেই নীতিগুলি প্রথম ফ্রন্টে রাখতে হবে। শূন্য দুর্নীতি, স্বচ্ছতা, মেধা ও যোগ্যতা, গণতান্ত্রিক এবং জবাবদিহিতা। এখনও সোশ্যাল মিডিয়ার যুগ, এটাকে কাজে লাগান। ইউটিউবে চ্যানেল খুলুন, মানুষকে সচেতন করুন। ফেসবুক, ইনস্টাগ্রামের সমস্যা তুলে ধরুন। টুইটারে দুর্নীতির বিরুদ্ধে লিখুন। পুরানো রাজনীতিবিদরা সোশ্যাল মিডিয়ায় ভালো বোঝেন না, এটা তরুণদের শক্তি। রাজনীতির জন্য টাকা দরকার, কিন্তু সেই টাকা দুর্নীতিবাজদের কাছ থেকে নেবেন না। ক্রাউড ফান্ডিং করুন, ছোট ছোট ডোনেশন নিন সাধারণ মানুষের কাছ থেকে। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। সবার নাম প্রকাশ করুন, কিভাবে টাকা খরচ হচ্ছে তা দেখান। এভাবেই আপনি স্বচ্ছভাবে তহবিল সংগ্রহ করতে পারবেন। যখন প্রস্তুত হবেন তখন স্থানীয় নির্বাচনে দাঁড়ান। ওয়ার্ড কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, পৌরসভা কাউন্সিলর, ছোট থেকে শুরু করুন। জিতুন বা হারুন, কাজ চালিয়ে যান। সারা রাজ্য, সারা দেশ যেসব তরুণ সৎভাবে রাজনীতি করতে চায় তাদের সাথে যুক্ত হন। একসাথে কাজ করলে শক্তি বাড়ে। পরিবর্তন রাতারাতি হবে না,
10-15 বছর লাগতে পারে, কিন্তু হাল ছাড়বেন না, ধৈর্য ধরুন, কাজ করে যান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের বিশ্বাস। যা বলবেন তা করুন, মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। ছোট ছোট কাজ দিয়ে মানুষের হৃদয় জয় করুন। মনে রাখবেন, পরিবর্তন সম্ভব, শুধু দরকার সাহস, সততা আর দৃঢ় প্রতিজ্ঞা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি অনেক কিছু বললাম। এবার শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমরা সবাই দায়ী। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর জন্য কিন্তু আমরা সবাই কম বেশি দায়ী। আমরা ভোট দিয়েছি দলীয় পরিচয়ে, মেধা যোগ্যতা দেখিনি। আমরা দুর্নীতিকে মেনে নিয়েছি, আমরা প্রতিবাদ করিনি। কিন্তু এখনো দেরি হয়নি। যারা এই ভিডিও দেখছো, তোমাদের প্রতি আমার আহ্বান, তোমরাই পারবে এই দেশ, এই রাজ্য বদলাতে। তোমাদের শিক্ষা আছে, মেধা আছে, সততা আছে, এনার্জি আছে, শুধু দরকার সাহস। হ্যাঁ, চ্যালেঞ্জ অনেক, পথ কঠিন, কিন্তু অসম্ভব নয়। মনে রাখবেন, নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন, কিন্তু হাল ছাড়েন। গান্ধীজি একা শুরু করেছিলেন, শেষে পুরো দেশ তার সাথে ছিল। মার্টিন লুথার কিং তার স্বপ্নের জন্য জীবন দিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন বাস্তব হয়েছে। তুমিও পারবে, বিশ্বাস রাখো। যারা ইয়াং জেনারেশনের নও, তাদের ভূমিকা আছে। তরুণদের সাহস দিন, তাদের রাজনীতিতে আসতে নিরুৎসাহিত করবেন না, তাদের সাপোর্ট করুন। ভোট দেওয়ার সময় মেধা যোগ্যতা দেখুন, বয়স বা দলীয় পরিচয় নয়। আমি স্বপ্ন দেখি এমন এক পশ্চিমবঙ্গের, যেখানে 30-40 বছরের মেধাবী সৎ নেতারা দেশ চালাচ্ছেন, যেখানে দুর্নীতি শূন্য, সবকিছু স্বচ্ছ, যেখানে মেধা ও কাজের ভিত্তিতে পদোন্নতি হয়, যেখানে তরুণরা চাকরির জন্য অন্য রাজ্যে যায় না, বরং অন্য রাজ্য থেকে মানুষ এখানে আসে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সব বিশ্বমানের, যেখানে প্রতিটি তরুণ তার স্বপ্ন পূরণের সুযোগ পায়। এই স্বপ্ন কি অবাস্তব? একদমই না। শুধু দরকার আমাদের সবার প্রচেষ্টা। শেষ কথা, দেখুন বন্ধুরা, আমি জানি এই ভিডিও দেখে অনেকে বলবে এসব শুধু কথার কথা, বাস্তবে কিছু হবে না, কিন্তু আমি বিশ্বাস করি পরিবর্তন সম্ভব। ইতিহাসে যতবার মানুষ মনে করেছে কিছু পরিবর্তন অসম্ভব, ততবার কোনো না কোনো সাহসী মানুষ সেই অসম্ভবকেও সম্ভব করেছে। আমরাও পারবো, শুধু দরকার বিশ্বাস, সাহস, ধৈর্য, ঐক্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ভিডিও আপনার ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন যত বেশি সম্ভব, যাতে আরো বেশি মানুষের কাছে এই বার্তা পৌঁছায়। আর কমেন্ট সেকশনে লিখুন আপনার এলাকার সমস্যা কি, আপনি কি রাজনীতিতে আসতে চান, কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি এরকম আরো কন্টেন্ট নিয়ে আসব। মনে রাখবেন, পরিবর্তন আমাদের হাতেই। আমরা যদি না করি, কে করবে? আমরা যদি এখন না করি, কবে করব? আজ থেকে শুরু করুন, ছোট হোক কিন্তু শুরু করুন। আমি শামীম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা।